কেমন আছো নিউ ইয়র্ক সিটি হাই স্কুলার্স? আমরা নিউ ইয়র্ক সিটির পক্ষ থেকে ব্রডওয়ে শো দেখার জন্য 2000 নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি বর্তমানে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে আলোচিত একটি নাম। তবে এবার কোনো রাজনৈতিক বক্তব্য নয়, সাবলীল বাংলায় কথা বলে নতুন করে আলোচনায় এসেছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া প্রায় 30 সেকেন্ডের একটি ভিডিওতে সরাসরি ক্যামেরার দিকে তাকিয়ে বাংলায় কথা বলতে দেখা যায় মামদানিকে। ভিডিও বার্তায় তিনি নিউ ইয়র্ক সিটির হাই স্কুলের শিক্ষার্থীদের জন্য ব্রডওয়ে শোর বিনামূল্যের টিকিটের ঘোষণা দেন। মামদানি বাংলায় বলেন, নিউ ইয়র্ক সিটির পক্ষ থেকে ব্রডওয়ে শো দেখার জন্য 2000-এরও বেশি বিনামূল্যের টিকিট দেওয়া হচ্ছে। লটারির মাধ্যমে শিক্ষার্থীরা এই টিকিট পাওয়ার সুযোগ পাবে। এই উদ্যোগটি নেওয়া হয়েছে নিউ ইয়র্কের থিয়েটার ডেভেলপমেন্ট ফান্ডের সঙ্গে যৌথভাবে। এর লক্ষ্য হল শহরের হাই স্কুলের শিক্ষার্থীদের ব্রডওয়ে সমৃদ্ধ থিয়েটার সংস্কৃতির সঙ্গে পরিচিত করে তোলা। লটারিতে নির্বাচিত শিক্ষার্থীরা কয়েকটি ব্রডওয়ে শো দেখার সুযোগ পাবে। পাশাপাশি অন্যান্য শোয়ের টিকিটেও শিক্ষার্থীদের জন্য ছাড়ের ব্যবস্থা থাকবে। ব্রডওয়ে নিউ ইয়র্কের সাংস্কৃতিক পরিচয়ে অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ সেখানে শো দেখতে আসেন, কিন্তু টিকিটের দাম অনেক বেশি হয়। স্থানীয় অনেক শিক্ষার্থীদের জন্য এই অভিজ্ঞতা পাওয়া কঠিন। সেই জায়গা থেকেই এই উদ্যোগ। তবে ভিডিওটি প্রকাশের পর শুধু টিকিটের ঘোষণায় আলোচনায় আসেনি, বরং সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে মামদানির সাবলীল বাংলা উচ্চারণ নিয়ে। অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন তুলেছেন, তিনি কি আগে থেকে বাংলা শিখেছিলেন, নাকি ভিডিও তৈরিতে কৃত্রিম বুদ্ধিমত্তার কোনো সহায়তা নেওয়া হয়েছে। আবার কেউ কেউ বলছেন হয়তো কোনো ভাষা শেখার অ্যাপ বা অন্য কোনো মাধ্যম ব্যবহার করে তিনি বাংলায় কথা বলার প্রস্তুতি নিয়েছেন। তবে বিষয়টি নিয়ে নিশ্চিত কোনো তথ্য সামনে আসেনি। অবশ্যই এর আগেও নির্বাচনী প্রচারণার সময় বাঙালি অধ্যুষিত এলাকায় গিয়ে মামদানিকে বাংলায় কথা বলতে দেখা গেছে। তখন তিনি কেমন আছেন, ভালো আছেন তো, এই ধরনের ছোট ছোট বাক্য ব্যবহার করেছিলেন। কিন্তু এবার শুধু কয়েকটি শব্দ নয়, শিক্ষার্থীদের উদ্দেশ্যে পুরো একটি বার্তাই বাংলায় দিয়েছেন তিনি। আর এখানেই তৈরি হয়েছে বাড়তি আগ্রহ, কারণ নিউ ইয়র্ক শহরে বিপুল সংখ্যক বাংলাভাষী মানুষের বসবাস। বিশেষ করে শহরের বিভিন্ন এলাকায় বাংলাদেশি ও অন্যান্য বাংলা ভাষাভাষী মানুষের উল্লেখযোগ্য উপস্থিতি রয়েছে। ফলে রাজনৈতিকভাবেও এই সম্প্রদায়টি গুরুত্বপূর্ণ। মামদানির পারিবারিক পরিচয় তাকে একটি বহুভাষিক পরিবেশের সঙ্গে যুক্ত করেছে। ভারতীয় বংশোদ্ভূত শিক্ষাবিদ মাহমুদ মামদানি এবং চলচ্চিত্র নির্মাতা মীরা নায়ারের ছেলে জোহরান মামদানি। বাংলা, হিন্দি ও উর্দু সহ একাধিক ভাষার সঙ্গে তার পরিচিতির কথাও সামনে এসেছে। নির্বাচনী প্রচারণাতেও বিভিন্ন ভাষা ব্যবহার করেছেন তিনি। বিশেষ করে হিন্দিতে তার বক্তব্য এবং বাংলায় কথা বলার আগের ভিডিওগুলো আলোচনা এসেছিল। তাই এবার নিউ ইয়র্কের শিক্ষার্থীদের জন্য একটি সামাজিক উদ্যোগের প্রচারে বাংলাকে বেছে নেওয়াকেই অনেকেই দেখছেন বাংলা ভাষী জনগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ তৈরির একটি কৌশল হিসেবেও। তবে কারণ যাই হোক, একটি নিউ ইয়র্ক মেয়রের মুখে সাবলীল বাংলা বিষয়টি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে নজর কেড়েছে তাতে কোনো সন্দেহ নেই। আর একই সঙ্গে 2000-এর বেশি শিক্ষার্থীর জন্য বিনামূল্যে ব্রডওয়ে শোয়ের টিকিট দেওয়ার উদ্যোগটিও তৈরি করেছে আলাদা আগ্রহ। বাইরে থেকে দেখলে আর 10 জন সাধারণ তরুণীর মতোই মনে হতে পারে, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে বিলাসবহুল জীবনযাপনের আড়ালে তার বিরুদ্ধে লুকিয়েছিল ভিন্ন এক গল্প। মাত্র 6 মাসে শত শত পর্নোগ্রাফিক ভিডিও তৈরি করে অনলাইনে ছড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন সুমাইয়া সাইদ নামের এক তরুণী। পুলিশের দাবি, ভিডিও তৈরি করার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ও টেলিগ্রাম ব্যবহার করে সেগুলো বিভিন্ন ব্যক্তির কাছে অর্থের বিনিময়ে বিক্রি করা হতো। একটি ভিডিওর জন্য নেওয়া হতো প্রায় 200 থেকে 5000 টাকা পর্যন্ত। তদন্তকারীদের ভাষ্য অনুযায়ী এভাবে মাত্র 6 মাসে 48 লাখ টাকার বেশি আয় করার অভিযোগ রয়েছে সুমাইয়ার বিরুদ্ধে। পুলিশ বলছে, শুধু ভিডিও তৈরি করাই নয়, পুরো প্রক্রিয়াটি অনেকটা পরিকল্পিতভাবেই পরিচালনা করা হতো। সম্ভাব্য গ্রাহকদের প্রথমে ডেমো বা নমুনা ভিডিও দেখানো হতো। এরপর আগ্রহী ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করে অর্থের বিনিময়ে নির্দিষ্ট ভিডিও সরবরাহ করা হতো। আর এই লেনদেনে ব্যবহার করা হতো মোবাইল আর্থিক সেবার মাধ্যম। তদন্তকারীরা বলছেন, এই কর্মকাণ্ডে সুমাইয়া একা ছিলেন না, তার সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠেছে তার প্রেমিকের বিরুদ্ধেও। পাশাপাশি তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরেক সহযোগীকেও গ্রেপ্তার করেছে পুলিশ। গত 11 আগস্ট অভিযান চালিয়ে সুমাইয়াকে গ্রেপ্তার করা হয়।
এরপর তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে তার এক সহযোগীকে গ্রেপ্তার করা হয়। পরে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে তাদের আদালতে সোপর্দ করা হয়। এখন তদন্তকারীদের সামনে সবচেয়ে বড় প্রশ্ন, এই কর্মকাণ্ড কি শুধু কয়েকজন ব্যক্তির মধ্যেই সীমাবদ্ধ ছিল, নাকি এর পেছনে আরও বড় একটি অনলাইন নেটওয়ার্ক রয়েছে? পুলিশ বলছে, রিমান্ডে জিজ্ঞাসাবাদ করলে এই বিষয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে। বিশেষ করে ভিডিওগুলো কিভাবে তৈরি করা হতো, কারা এতে সহযোগিতা করত, কার কাছে সেগুলো বিক্রি করা হতো এবং পুরো অর্থের লেনদেন কিভাবে পরিচালিত হয়েছে, এসব বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো এই কর্মকাণ্ডের সঙ্গে পরিবারের অন্য কোনো সদস্যের সম্পৃক্ততা ছিল কিনা। এ বিষয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি বলেই জানিয়েছে পুলিশ। এদিকে আদালত সুমাইয়ার একদিনের রিমান্ড মঞ্জুর করেছে। ফলে জিজ্ঞাসাবাদ শেষে এই অনলাইন কর্মকাণ্ডের সঙ্গে আরও কারো সম্পৃক্ততার তথ্য সামনে আসে কি না, সেটি এখন দেখার বিষয়। বিশেষজ্ঞরা দীর্ঘদিন ধরে সতর্ক করে আসছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমের সহজলভ্যতা যেমন যোগাযোগকে সহজ করেছে, তেমনি এর অপব্যবহার করে অপরাধী চক্রকেও আরও গড়ে উঠতে পারে। বিশেষ করে ব্যক্তিগত ছবি ও ভিডিও সংগ্রহ করে অর্থের বিনিময়ে ছড়িয়ে দেওয়া, অনলাইনে প্রতারণা এবং গোপন কন্টেন্ট বিক্রির মতো অপরাধ দিন দিন নতুন নতুন পদ্ধতিতে পরিচালিত হচ্ছে। তাই শুধু অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করাই নয়, এই ধরনের কর্মকাণ্ডের পেছনে থাকা পুরো নেটওয়ার্ক শনাক্ত করাও গুরুত্বপূর্ণ। তবে এখানে মনে রাখতে হবে, পুলিশের পক্ষ থেকে যেসব তথ্য দেওয়া হয়েছে সেগুলো এখনও অভিযোগ ও তদন্তের অংশ। আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত অভিযুক্তদের দোষী হিসেবে বিবেচনা করা আইনগতভাবে সঠিক নয়। এখন তদন্তে বেরিয়ে আসতে পারে 6 মাসে এত বিপুল অর্থের লেনদেন কিভাবে হলো এবং এর পেছনে আরও বড় কোনো চক্র সক্রিয় ছিল কিনা। রাশিয়া ইউক্রেন যুদ্ধের 3 বছর পেরিয়ে গেলেও এখনও স্পষ্ট বিজয়ীর দেখা মিলছে না। রাশিয়া কিছু এলাকা দখল করলেও এর জন্য দিতে হচ্ছে বিপুল মূল্য। অন্যদিকে ইউক্রেনও ভয়াবহ ক্ষয়ক্ষতির মধ্য দিয়ে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। ফলে যুদ্ধটি এখন অনেকটাই দীর্ঘস্থায়ী অচল অবস্থায় আটকে আছে। 2025 সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত লুই ইনস্টিটিউটের বিশ্লেষণে বলা হয়েছিল, রাশিয়া পূর্বাঞ্চলে ধীরে ধীরে কিছু এলাকা দখল করলেও বড় ধরনের অগ্রগতি অর্জন করতে পারছে না। কারণ প্রতিটি অগ্রগতির সঙ্গে রাশিয়ার সামরিক ক্ষয়ক্ষতিও বাড়ছে। একই সময়ে রাশিয়া ও ইউক্রেন দীর্ঘপাল্লার হামলার সক্ষমতা প্রায় সমতায় পৌঁছে গেছে। আর এখানেই যুদ্ধটির সবচেয়ে বড় পরিবর্তন। এই যুদ্ধে শুধু ট্যাঙ্ক, কামান কিংবা যুদ্ধ বিমান নয়, ড্রোন ও কৃত্রিম বুদ্ধিমত্তা এখন যুদ্ধের অন্যতম প্রধান অস্ত্র। লুই ইনস্টিটিউটের বিশ্লেষণ অনুযায়ী যুদ্ধের শুরুতে যেখানে শত শত ড্রোন ব্যবহৃত হতো, এখন দুই দেশই বছরে লাখ লাখ ড্রোন তৈরির সক্ষমতা তৈরি করছে। নজরদারি থেকে শুরু করে হামলা, আহত সেনাদের সরিয়ে নেওয়া, এমনকি মাইন শনাক্তকরণেও ড্রোন ব্যবহার করা হচ্ছে। ইউক্রেন বিশেষভাবে সমুদ্র পথে চালিত ড্রোন ব্যবহার করে নতুন কৌশল তৈরি করছে। এসব প্রযুক্তির মাধ্যমে তারা রাশিয়ার কৃষ্ণসাগরীয় নৌবহরকে বড় ধরনের চাপে ফেলেছে। আবার আকাশ ও সমুদ্র ড্রোনকে একসঙ্গে ব্যবহার করে রাশিয়ার সামরিক স্থাপনায় হামলার মতো নতুন কৌশলও দেখা গেছে। শুধু ড্রোন নয়, যুদ্ধক্ষেত্রে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারও দ্রুত বাড়ছে। কোনো লক্ষ্য শনাক্ত হওয়ার পর সেটিতে হামলা চালানোর সময় কমিয়ে আনতে এআই, সেন্সর নেটওয়ার্ক এবং গোয়েন্দা তথ্য একসঙ্গে ব্যবহার করা হচ্ছে। অর্থাৎ আধুনিক যুদ্ধে কে আগে শত্রুকে শনাক্ত করতে পারছে এবং কত দ্রুত সিদ্ধান্ত নিয়ে আঘাত করতে পারছে, সেটিই হয়ে উঠেছে বড় সুবিধা। তবে প্রযুক্তি যতই উন্নত হোক, যুদ্ধের সময় সবচেয়ে বড় বাস্তবতা এখনো মানুষ। দুই পক্ষেরই বিপুল সংখ্যক সেনা আহত হয়েছে। বিশ্লেষণটি বলছে, দীর্ঘমেয়াদে এত বড় ক্ষয়ক্ষতি কোনো পক্ষের সঙ্গেই টেকসই নয়। তাহলে রাশিয়া কেন এখনো এগিয়ে যেতে পারছে না? কারণ রাশিয়ার হাতে বড় জনসংখ্যা, বিশাল সামরিক শিল্প এবং দীর্ঘমেয়াদী যুদ্ধ চালিয়ে যাওয়ার তুলনামূলক বেশি সক্ষমতা রয়েছে। অন্যদিকে ইউক্রেনকে টিকে থাকতে পশ্চিমা দেশগুলোর সামরিক ও অর্থনৈতিক সহায়তার উপর অনেকটাই নির্ভর করতে হচ্ছে। কিন্তু ইউক্রেনও একেবারে পিছিয়ে নেই। নিজস্ব প্রতিরক্ষা শিল্প গড়ে তুলে তারা নিজেদের সামরিক প্রয়োজনের একটি বড় অংশ উৎপাদন করতে পারছে এবং দূরপাল্লার হামলার সক্ষমতাও বাড়িয়েছে। এ কারণেই যুদ্ধটি এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে কোনো পক্ষই সহজে চূড়ান্ত জয় অর্জন করতে পারছে না।
রাশিয়া যদি বড় আকারে নতুন সেনা সমাবেশ করে তাহলে সামরিক সুবিধা বাড়তে পারে, কিন্তু এতে দেশটির অর্থনীতি ও অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ তৈরি হওয়ার ঝুঁকি রয়েছে। অন্যদিকে ইউক্রেন যদি যুদ্ধ চালিয়ে যেতে চায় তাহলে তাদের প্রয়োজন আরও অস্ত্র, গোলাবারুদ, প্রযুক্তি এবং পশ্চিমা সমর্থন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই যুদ্ধ শুধু রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধের ধারণাই বদলে দিচ্ছে না, বিশ্বের সামরিক কৌশলও বদলে দিচ্ছে। পশ্চিমা দেশগুলো বুঝতে পারছে ভবিষ্যতে যুদ্ধে শুধু আধুনিক যুদ্ধ বিমান বা বড় সেনাবাহিনী থাকলেই হবে না, প্রয়োজনে দ্রুত অভিযোজন, ড্রোন প্রযুক্তি, এআই ও সাইবার সক্ষমতা এবং দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য পর্যাপ্ত সামরিক উৎপাদন ব্যবস্থা। আর সবচেয়ে বড় শিক্ষা, আধুনিক যুদ্ধ শুধু অস্ত্রের শক্তিতে জেতা যায় না, প্রয়োজন নেতৃত্ব, কৌশল, অর্থনীতি এবং দীর্ঘদিন যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা। তাই রাশিয়া ইউক্রেন যুদ্ধের সামনে এখন সবচেয়ে বড় প্রশ্ন, শেষ পর্যন্ত কে জিতবে? দর্শক, ইবলিশ নামটি শুনলেই আমাদের মনে শয়তানের কথা আসে, কিন্তু আপনি কি জানেন ইবলিশ শুরু থেকেই শয়তান ছিল না? ইসলামী বর্ণনা অনুযায়ী সে ছিল জিন জাতির অন্তর্ভুক্ত। আল্লাহর ইবাদত ও আনুগত্যের কারণে সে ফেরেশতাদের সঙ্গ লাভ করেছিল, কিন্তু একটিমাত্র সিদ্ধান্ত তার পুরো পরিণতি বদলে দেয়। হজরত আদম আলাইহিসাল্লামকে সৃষ্টি করার পর মহান আল্লাহ তাআলা ফেরেশতাদের আদম আলাইহিসাল্লামকে সেজদা করার নির্দেশ দেন। তখন সবাই সেজদা করলেও ইবলিশ তা করতে অস্বীকার করে, কারণ তার মনে জন্ম নিয়েছিল অহংকার। সে বলেছিল তাকে আগুন থেকে সৃষ্টি করা হয়েছে, আর আদম আলাইহিসাল্লামকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে। তাই সে নিজেকে আদম আলাইহিসাল্লামের চেয়ে শ্রেষ্ঠ মনে করেছিল। কিন্তু ইবলিশের এই যুক্তি আল্লাহর নির্দেশের সামনে কোনো মূল্যই পেল না। নিজের অহংকারকে আল্লাহর আদেশের উপর স্থান দেওয়ার কারণেই সে আল্লাহর রহমত থেকে বিতাড়িত হয় এবং অপমানিত অবস্থায় পতিত হয়। তখন ইবলিশ আল্লাহর কাছে কিয়ামত পর্যন্ত অবকাশ চায়। মানুষকে পথভ্রষ্ট করার সুযোগ পাওয়ার পর সে ঘোষণা করে সে আল্লাহর সরল পথে চলা মানুষদের বিভ্রান্ত করার চেষ্টা করবে। কোরআনে তার এই চ্যালেঞ্জের কথা উল্লেখ রয়েছে। সে মানুষের সামনে থেকে, পেছন থেকে, ডান দিক থেকে এবং বাম দিক থেকে তাদের কাছে আসার কথা বলে, অর্থাৎ মানুষের দুর্বলতা, প্রবৃত্তি ও আকাঙ্ক্ষাকে কাজে লাগিয়ে তাকে সঠিক পথ থেকে সরিয়ে দেওয়াই হবে তার প্রধান লক্ষ্য। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, শয়তান মানুষকে জোর করে গুনাহ করাতে পারে না। সে শুধু প্ররোচনা দেয়, মন্দ কাজকে আকর্ষণীয় করে দেখায় এবং মানুষের মনে সন্দেহ ও কুমন্ত্রণা সৃষ্টি করে। আর আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন তার একনিষ্ঠ বান্দাদের উপর শয়তানের চূড়ান্ত কোনো ক্ষমতা নেই। তাহলে ইবলিশের ঘটনা থেকে মানুষের জন্য সবচেয়ে বড় শিক্ষা কি? ইবলিশের কাছে ইবাদত ছিল, জ্ঞান ছিল এবং আল্লাহর নৈকট্য ছিল, কিন্তু তার অন্তরে যখন অহংকার জন্ম নিল তখন সেই অহংকারই তাকে ধ্বংসের দিকে নিয়ে গেল। অর্থাৎ শুধু বেশি ইবাদত করলেই হবে না, অহংকার থেকে নিজেকে রক্ষা করাও জরুরি। কারণ মানুষের যখন নিজের জ্ঞান, ক্ষমতা কিংবা মতামতকে আল্লাহর নির্দেশের চেয়ে বড় মনে করতে শুরু করে তখন সেখান থেকেই বিপদের শুরু হতে পারে। শয়তান আজও মানুষের দুর্বলতার সুযোগ নেয়, কখনো লোভের মাধ্যমে, কখনো অহংকারের মাধ্যমে, কখনো রাগ ও হিংসার মাধ্যমে, আবার কখনো গুনাহকে স্বাভাবিক বলে মনে করিয়ে দেয়। তাই শয়তানের ধোঁকা থেকে বাঁচতে আল্লাহর উপর ভরসা রাখা, নিয়মিত নামাজ আদায় করা, কোরআন তিলাওয়াত করা, আল্লাহকে স্মরণ করা এবং নিজের নফসকে নিয়ন্ত্রণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবশেষে ইবলিশের কাহিনী আমাদের একটি বড় শিক্ষা দেয়। আল্লাহর কাছে অবস্থান যত বড়ই হোক, অহংকার মানুষকে মুহূর্তেই পতনের দিকে নিয়ে যেতে পারে। ইবলিশের পতনের শুরু হয়েছিল একটি অবাধ্যতা দিয়ে, আর সেই অবাধ্যতার মূল ছিল অহংকার। তাই শয়তানের সবচেয়ে বড় শিক্ষা হয়তো এটাই, আল্লাহর সামনে অহংকার নয়, বিনয়ী হোক আমাদের পরিচয়।
ফুটবল মাঠে দুজনের প্রতিদ্বন্দ্বিতা নিয়ে গল্পের শেষ নেই, কিন্তু মাঠের বাইরে মানবিকতার জায়গায় আবারও দেখা গেল অন্য একটি ছবি। মেসির কঠিন সময়ে পাশে দাঁড়িয়ে মাত্র একটি মন্তব্য করেই নতুন সামাজিক যোগাযোগ মাধ্যমের রেকর্ড গড়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। বাবা হোর্হে মেসিকে হারিয়ে আবেগঘন একটি পোস্ট করেছিলেন লিওনেল মেসি। সেখানে নিজের বাবাকে শুধু অভিভাবক নয়, বরং সবচেয়ে কাছের বন্ধু এবং ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ মানুষ হিসেবে স্মরণ করেন তিনি। মেসির সেই পোস্টে ফুটে ওঠে বাবাকে হারানোর গভীর শোক এবং দীর্ঘ ক্যারিয়ারে তার বাবার অবদানের কথা। বিশেষ করে বিশ্বকাপকে ঘিরে বাবার সঙ্গে মেসির কিছু স্মৃতি তাকে আরও বেশি আবেগপ্রবণ করে তুলেছে। উত্তর আমেরিকার বিশ্বকাপে যাওয়ার আগে হোর্হে মেসি তাকে শেষবারের মতো বিশ্বকাপ খেলার জন্য অনুরোধ করেছিলেন বলে পোস্টে উঠে আসে। মেসির ইচ্ছা ছিল আর্জেন্টিনা যদি ফাইনালে উঠতে পারে তাহলে হয়তো তার বাবা মাঠে বসে অন্তত একটি ম্যাচ দেখতে পারবেন, কিন্তু সেই মুহূর্ত আর আসেনি। বাবাকে ছাড়া ভবিষ্যতে কিভাবে এগিয়ে যাবেন, এমনকি আর কতদিন ফুটবল খেলতে পারবেন, এসব প্রশ্ন যেন মেসির আবেগঘন লেখায় ফুটে উঠেছে। কারণ শৈশব থেকে পেশাদার ফুটবল ক্যারিয়ারের প্রতিটি গুরুত্বপূর্ণ সময়ে বাবাকে পাশে পেয়েছিলেন তিনি। আর ঠিক এমন একটি আবেগঘন সময়ই মেসির পোস্টে মন্তব্য করেন তার দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদো। রোনালদোর মন্তব্য ছিল খুবই সংক্ষিপ্ত, কিন্তু সেখানে মেসি ও তার পরিবারের প্রতি সমবেদনা ও ভালোবাসা জানিয়ে কঠিন সময়ের শক্ত থাকার বার্তা দেন পর্তুগিজ সুপারস্টার। এরপরই ঘটে অবাক করা ঘটনা। রোনালদোর সেই ছোট্ট মন্তব্য মাত্র কয়েকদিনের মধ্যেই 5 লাখের বেশি লাইক পরে সংখ্যাটি প্রায় 65 লাখে পৌঁছে যায় বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। এর ফলে ইনস্টাগ্রামে কোনো পোস্টের নিচে করা মন্তব্য হিসেবে একটি সর্বোচ্চ লাইক পাওয়া কমেন্টে পরিণত হয়। আর সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো আগের রেকর্ডটিও ছিল রোনালদোর দখলে। কিলিয়ান এমবাপ্পে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর তাকে অভিনন্দন জানিয়ে রোনালদো যে মন্তব্য করেছিলেন সেটি এর আগে ইনস্টাগ্রামের সবচেয়ে বেশি লাইক পাওয়া কমেন্ট হিসেবে রেকর্ড গড়েছিল। অর্থাৎ নিজের পুরনো রেকর্ড ভেঙে আবারও সেই জায়গায় দখল করলেন রোনালদো। তবে এবার কোনো গোল, ট্রফি কিংবা ফুটবল মাঠের পারফরমেন্স দিয়ে নয়, একটি মানবিক বার্তার মাধ্যমে। মেসি ও রোনালদোর প্রতিদ্বন্দ্বিতা ফুটবল ইতিহাসের অন্যতম আলোচিত অধ্যায়। বছরের পর বছর কে সেরা এ নিয়ে ভক্তদের মধ্যে তর্ক চলছে। দুজনের অর্জন, গোল এবং রেকর্ড নিয়ে তৈরি হয়েছে অসংখ্য আলোচনা। কিন্তু মেসির জীবনে এমন কঠিন সময়ে রোনালদোর এই ছোট্ট বার্তা যেন অন্য একটি বিষয়ই সামনে নিয়ে এলো। প্রতিদ্বন্দ্বিতা মাঠে থাকতে পারে, কিন্তু মানবিকতা তার অনেক ঊর্ধ্বে। ফুটবল বিশ্বে তাই রোনালদোর এই মন্তব্য শুধু একটি সামাজিক যোগাযোগ মাধ্যমের রেকর্ড হিসেবেই নয়, দুই মহাতারকার পারস্পরিক সম্মানের একটি উদাহরণ হিসেবেও আলোচিত হচ্ছে।